ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার স্ট্র্যাটেজিকের একটা সেট নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্র্যাটেজিকের সেটগুলো তোমাদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতেও উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করোনি তারা দেখবে প্রতিটা ভিডিওর শেষের কমেন্ট বক্সে এখন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, সেইখান থেকে তোমরা অনায়াসে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেতে পারো। ওখানে আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। ফ্রি পিডিএফ ওর ভিডিও দুটো কম্বাইন করে পড়লে তোমাদের পড়তে সুবিধা হবে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স আছে ওখানেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সাঁতার, অপশান 2 বক্সিং, অপশান 3 ভারোত্তোলন, অপশান 4 জিমনাস্টিক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ের সঙ্গে কিন্তু মীরাবাই চানু যুক্ত। উনি কিন্তু মণিপুরের বাসিন্দা। তোমরা যখনই এইসব বিভিন্ন যে খেলোয়াড়দের সম্বন্ধে প্রশ্ন পড়বে তখনই দেখে নেবে তারা কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা তো তোমাদের পড়তেই হবে। এবং তারা কোন রাজ্যের বাসিন্দা, যদি ভারতবর্ষের প্লেয়ার সম্বন্ধে পড়ছো তখন ভারতবর্ষের কোন রাজ্যের বাসিন্দা, আর বাইরের দেশের যখন প্লেয়ারের সম্বন্ধে জানতে চাইবে তখন ওনারা কোন দেশের বাসিন্দা সেটা তোমরা জেনে নেবে। আর ভারতবর্ষের যখন প্লেয়ারদের সম্বন্ধে পড়বে তখন তারা কোন রাজ্যের বাসিন্দা এটা কিন্তু তোমরা জেনে নিও। মীরাবাই চানু কিন্তু মণিপুরের বাসিন্দা, উনি ওয়েট লিফটিং খেলার সঙ্গে যুক্ত। আর 2020 যে টোকিও অলিম্পিক, যেটা করোনার জন্য এক বছর পিছিয়ে গেছিলো, 2021-এ হয়েছিল, কিন্তু ওটা 2020 টোকিও 20 সালেই হওয়ার কথা ছিল। 2020 টোকিও অলিম্পিকে উনি কিন্তু 49 কেজি বিভাগে সিলভার জিতেছিলেন। ঠিক আছে বন্ধুরা, 2020 সালের টোকিও অলিম্পিকে কিন্তু 49 কেজি বিভাগে কিন্তু উনি সিলভার জিতেছিলেন। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? অপশান 1 100 টাকা, অপশান 2 500 টাকা, অপশান 3 2000 টাকা, অপশান 4 1 টাকা। সঠিক উত্তর হচ্ছে 1 টাকা। এটা সবাই তোমরা আশা করি সকলেই জানো। আর বাকি যে নোটগুলো দেখছো এগুলো সবই রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিন্তু মুদ্রিত হয়। আর এই 1 টাকাটা শুধু কিন্তু ভারত সরকার দ্বারা যে অর্থ সচিবালয় ওখান থেকে মুদ্রণ হয়। আর এই সব কিছু নোট দেখে নাও। 1 টাকার নোট, তোমরা জানো যে বাকি যে নোট আছে 1 টাকার নোট ছাড়া সেখানে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাইন থাকে। আর 1 টাকা ওটার আমি দিইনি, কারণ ওটা তোমরা জানো আশা করি। বাকি যে নোট আছে 1 টাকার নোট ছাড়া ওখানে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই থাকে। আর 1 টাকার যে নোট সেখানে কিন্তু আমাদের ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ঠিক আছে, আর এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নোট দেখে নাও। ভারতের প্রথম অর্থ সচিব বা ভারতের প্রথম ফাইন্যান্স সেক্রেটারি কে ছিল? KRK মেনন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যার পুরো নাম ছিল কন্যানাথ রামকৃষ্ণ মেনন। KRK মেনন, এটাই কিন্তু তোমরা বেশিরভাগ অপশানে পাবে। আর এটা কিন্তু তোমার যে NTPC পরীক্ষাটা আসছে, সেটা গ্র্যাজুয়েট লেভেল হোক আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, সেখানে কিন্তু এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওখানে কিন্তু এই টাইপের প্রশ্ন খুবই আসে। তাহলে ভারতের যে প্রথম অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি কে ছিল? KRK মেনন বা কন্যানাথ রামকৃষ্ণ মেনন। আর ভারতের প্রথম মহিলা অর্থ সচিব কে ছিল? সুষমা নাথ। আর ভারতের বর্তমান অর্থ সচিব হচ্ছে তুহিন কান্ত পান্ডে। ভারতের যে বর্তমান অর্থ সচিব তিনি হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বিখ্যাত টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশের নাগরিক ছিলেন? রাফায়েল নাদাল সম্বন্ধে তোমাদের বলার কিছু নেই। রাফায়েল নাদাল ও রজার ফেডারার যে দ্বৈরথ, যারা আর কি লন টেনিস খেলা দেখো তোমরা জানো যে কি প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল দুজনের মধ্যে। ইংল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, বেলজিয়াম। সঠিক উত্তর হচ্ছে স্পেন। রাফায়েল নাদাল সম্প্রতি কিন্তু উনি অবসর নিয়েছেন খেলা থেকে, উনি কিন্তু স্পেনের বাসিন্দা ছিলেন। আর সর্বমোট কিন্তু উনি 22টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। গ্র্যান্ড স্ল্যাম বলতে দেখো লন টেনিসে কিন্তু প্রচুর খেলা হয়, তার ভেতরে কিন্তু যেটা মেন যে 4টে আর কি ট্রফি, সেটা হচ্ছে আমাদের উইম্বলডন, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, একটা অস্ট্রেলিয়ান ওপেন এবং একটা হচ্ছে US ওপেন। তোমাদের এই সম্বন্ধে বলেছি আর আগেই বলেছি। আর আরও কিন্তু অনেক ওপেন হয়, যেমন ধরো ইন্ডিয়ান ওপেন, কাতার ওপেন, আরও দেখবে প্রচুর ওপেন হয়, ইটালি ওপেন। কিন্তু মেন এই 4টেই কিন্তু লন টেনিস প্রতিটা খেলোয়াড়ের কিন্তু লক্ষ্য থাকে এই 4টের মধ্যেই পুরস্কার কিন্তু তাদের যেন তখন যারা অবসর নেবে তাদের যেন ক্যাবিনেটে থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টে যে মেন গ্র্যান্ড স্ল্যাম, এটাও আসতে পারে যে তোমাদের যে 4টে গ্র্যান্ড স্ল্যাম, 3টে গ্র্যান্ড স্ল্যাম দিয়ে বললো, আর একটা 3টের সাথে দিয়ে বলবে আর 4টের ভেতরে নিম্নলিখিত কোনটি আর গ্র্যান্ড স্ল্যামের মধ্যে পড়ে। তাহলে একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, একটা US ওপেন, একটা অস্ট্রেলিয়ান ওপেন আর একটা উইম্বলডন। ঠিক আছে, আর রাফায়েল নাদাল কিন্তু টোটাল 22টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল, যার ভেতরে 14টাই কিন্তু ফ্রেঞ্চ ওপেন জিতেছিল। ঠিক আছে, ওনাকে কিন্তু ক্লে কোর্টের রাজা বলা হতো। ঠিক আছে, দেখো ফ্রেঞ্চ ওপেন আবার ক্লে
কোর্টে খেলা হয়, দেখবে যে বিভিন্ন রকম কোর্টে খেলা হয়, যেমন দেখবে উইলমডন, যেখানে রজার ফেডেরা কিন্তু বলা যায় কিং ছিল, মানে বর্তমান প্রজন্মে, আমি কিন্তু আগেকার যারা টেনিস খেলোয়াড় লন টেনিস খেলোয়াড় ছিল ওইটা আর বলছি না, কিন্তু বর্তমান যুগে কিন্তু আমার যে দেখা রজার ফেডেরা কিন্তু উইলমডনের কিং বলতে পারো, মানে গ্রাস কোর্টে উনি খুবই সাবলীল ছিলেন, কিন্তু আমাদের যে ক্লে কোর্ট ফ্রেঞ্চ ওপেনে কিন্তু উনি বারংবার পরাস্ত হয়েছিলেন রাফায়েল নাদালের কাছে। ঘন্টার পর ঘন্টা একটা টুর্নামেন্ট আমি নিজেই দেখেছিলাম, খুবই পছন্দের ছিল দুজনের দ্বৈরথ, এবং দুজনে খুব ভালো বন্ধু। আর হার্ড কোর্টেও খেলা হয়, দেখবে ক্লে কোর্টেও খেলা হয়, গ্রাস কোর্টেও খেলা হয়, এগুলো একটু জেনে নেবে তোমরা। আর ফ্রেঞ্চ ওপেন কিন্তু এই রাফায়েল নাদাল কিন্তু 22টার মধ্যে 14টা ফ্রেঞ্চ ওপেন জিতেছিল, আর বাকি একটা 3টে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে জিতেছিল। আর এসব আরেকটু নোট দেখে নাও, 2008 সালের যে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু উনি সোনা জিতেছিলেন, ঠিক আছে? 2008 সালের বেজিং অলিম্পিক কিন্তু সোনা জিতেছিল। এগুলোও কিন্তু আসে অলিম্পিকে, বিভিন্ন বড় বড় প্লেয়ারদের যে সেই খেলাগুলো যদি অলিম্পিকে থাকে, সেই অলিম্পিকে তিনি কি অর্জন করেছেন এটাও কিন্তু আসে। খুব ভালো করে একটু মনে রেখো। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার নাম কি? লিটিল বয়, থিন বয়, ফ্যাট ম্যান, বিগ বয়? সঠিক উত্তর হচ্ছে লিটিল বয়, ঠিক আছে? 6 আগস্ট 1945 সালে তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র যে হিরোশিমাতে পারমাণবিক বোমা অ্যাটম বোম ফেলেছিল, যেটার নাম ছিল লিটিল বয়। আর তার 3 দিন পর নাগাসাকিতে, এটাও জাপানের আরেকটা শহর, সেখানে কিন্তু ফ্যাটম্যান ফেলেছিল। তাহলে হিরোশিমাতে যে অ্যাটম বোমটা ফেলেছিল ওটার নাম ছিল লিটিল বয়, আর নাগাসাকিতে যেটা ফেলেছিল, নাগাসাকিতে যেটা ফেলেছিল ওটা হচ্ছে ফ্যাটম্যান, ঠিক আছে? লিটিল বয়টা ফেলেছিল 6 আগস্ট মানে হিরোশিমাতে, আর নাগাসাকিতে ফেলেছিল হচ্ছে 9 আগস্ট মানে পার্ল হারবারে। কিন্তু এর আগে জাপান একটা ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধ স্বরূপ কিন্তু এটা ফেলেছিল। যারা পার্ল হারবারের ঘটনাটা জানো না তারা একটু দেখে নিতে পারো, আমি হাইকোর্টের সময় পড়িয়েছিলাম, পারলে হাইকোর্টের নোটটাও দেখে নিতে পারো, পার্ল হারবার সম্বন্ধে জেনে নিতেও পারো। পার্ল হারবার সম্বন্ধে কিন্তু ভালো হলিউডের সিনেমাও হয়েছে। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? 31শে মে, 21শে জুন, 1 জুলাই, 1 ডিসেম্বর? সঠিক উত্তর হচ্ছে 21 জুন বা 21শে জুন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং লাস্ট যে যোগা ডেটা হয়েছে, মানে 2024 সালে যে যোগা দিবসটা পালন করা হয়েছে, আন্তর্জাতিক যোগা দিবসটা, ওটার যে থিম ছিল, এই থিমগুলো তোমরা মনে রাখবে। ওটার থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। তাহলে আমাদের লাস্ট যে 2024 সালের যে আমি ওটা আর কি লিখতে ভুলে গেছি, যে আমি শুধু লিখে দিয়েছি থিম, মানে ওটা কিন্তু এই নয় যে আমি এটা লিখেছি থিম, মানে এই নয় যে ইন্টারন্যাশনাল যোগা ডেরই থিম, মানে প্রত্যেক বছর বছর কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায়। মানে 2025 সালের 21শে জুন যখন যোগা ডে পালন হবে তার কিন্তু থিম আলাদা হবে। এটা হবে 2024 সালের যে যোগা ডে হয়েছে তার থিম ছিল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। আমি যদি আমার মনে থাকে, আমি যখন পিডিএফ আপলোড করব তখন কিন্তু আমি রেকটিফাই করে দেবো। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত এই সম্বন্ধে আর বলছি না। মোটর রেসিংয়ের সাথে ফর্মুলা 1 যুক্ত। জানো আমাদের ভারতের একজন বিখ্যাত ফর্মুলা 1 প্লেয়ার হচ্ছে নারায়ণ কার্তিকেন। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বিভিন্ন, আমি আর মানে ওখানে প্রশ্নটা যেভাবে ছিল, মানে এই যে চারটে দেখছো, এটা হচ্ছে চারটে ডান্স ফর্ম, ঠিক আছে? ভ্যারিয়াস ডান্স ফর্ম: সত্রিয়া, কুচিপুড়ি, মোহিনীআট্টম, ভারতনাট্যম। এবারে ওখানে ছিল যে চারটে যে বিভিন্ন ডান্স দেখছো, এই ডান্সের সঙ্গে এই ডান্সগুলো কোন কোন রাজ্যের সঙ্গে রিলেটেড সেইটা জানতে চাওয়া হয়েছিল। ওটা আর আমি দিইনি, আমি ওপরে দেবো, আমার একদম খেয়াল নেই। ওই সত্যি মানে ওপরে দেবো যে নৃত্যশৈলী, আর এবারে দেবো যে রাজ্য, ওটা আমার দেওয়া হয়নি। মানে সত্রিয়া, কুচিপুড়ি, মোহিনীআট্টম, ভারতনাট্যম, আশা করি তোমরা সকলেই জানো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো। এগুলো কিন্তু ভ্যারিয়াস ডান্স ফর্ম, আর এটা কোন কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সত্রিয়া আসামের সঙ্গে যুক্ত, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত, মোহিনীআট্টম কেরালার সঙ্গে যুক্ত, আর ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ুর সাথে যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ। কুচিপুড়িটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট। কুচিপুড়িটা খুব ভালোভাবে মনে রাখো, প্রচুর পরীক্ষায় দেখেছি কুচিপুড়িটা কিন্তু খুবই আসে। আচ্ছা, এটা ডাইরেক্ট চলে এসছে, সরি বন্ধুরা, তাড়াতাড়ি বলতে হবে, নাহলে আর সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে। ভাবা কবচ কি? ভাবা কবচ কি? মাদুলি, বুলেট জ্যাকেট, অস্ত্র। এটা একটা বুলেট প্রুফ জ্যাকেট, ঠিক আছে? ধরো আমাদের যারা আর্মি বলো, সিআরপিএফ বলো, ওনারা কিন্তু এটা পরেন, মানে ব্যবহার করেন যাতে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এবং এটা কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা কিন্তু তৈরি। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তোমাদের আগে বলেছিলাম, যার প্রথম হোমি জাহাঙ্গীর ভাবা যার প্রথম প্রধান ছিলেন, হ্যাঁ, আগের দিন বলছিলাম ওই সম্বন্ধে। আর এটা কিন্তু তৈরি, ওটা কিন্তু আর মানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারই তৈরি করেছে। এবং তৈরির পিছনে কিন্তু মিশ্র ধাতু নিগম দেখবে, আর আরও একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এরা কিন্তু ওটাকে তৈরি করতে সাহায্য করেছে। মিশ্র ধাতু নিগম ও একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, ওটার আমি দিন ওটাগুলো আসে না, তবু বলে দিলাম মুখে। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? ইতালি, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সে। কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে, ঠিক আছে? আর এই যে তোমরা যদি আরও যদি
তোমাদের জানতে চাও, মানে তোমার যদি নিজের উৎসাহ থাকে, তোমরা যদি জানতে চাও তোমরা দেখে নিতে পারো যে এই কান ফিল্ম ফেস্টিভ্যালের এবার 2024-এ যে লেটেস্ট হয়ে গেছে, সেখানে বেস্ট অ্যাক্টর কে হয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছে, বেস্ট ডিরেক্টর কে হয়েছে, বেস্ট মুভি কী হয়েছে, ওগুলো আর দিইনি, কারণ অস্কার থেকে ওগুলো আসে, কিন্তু মানে একাডেমি অ্যাওয়ার্ড থেকে আসে, কিন্তু এই কখনো দেখিনি যে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মানে কে বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, খুব একটা আসে না। যদি অন্য সময় ছিল না, যদি পরে কোনোদিন সময় পাই আবার দিয়ে দেবো। জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। মানে এটা ষাঁড়কে নিয়ন্ত্রণ করার খেলা, একজন ষাঁড় থাকে, একজন মানুষ থাকে, এবং তোমরা জানো যে পশু যারা প্রেমী বা পেটা কর্তৃক কিন্তু এটা অনেক নিষিদ্ধ করারও অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু এখনও চেষ্টা করা যায়নি। এটা কিন্তু তামিলনাড়ুর একটা জনপ্রিয় খেলা, এবং এই খেলা কিন্তু পৃথিবীর বহু দেশে আছে, এবং স্পেনে কিন্তু এই খেলাটা খুবই জনপ্রিয়। এই টাইপের একটা খেলা কিন্তু স্পেনেতেও আছে। যদিও আমি কিন্তু এই খেলা কখনোই সাপোর্ট করি না, কারণ যেখানে একটা প্রাণীও কিন্তু মারা যেতে পারে, এবং একটা প্লেয়ারটাও মারা যেতে পারে। কিন্তু রিসেন্ট যেটা হচ্ছিলো জাল্লিকাট্টু, আমি খবরের কাগজে পড়েছিলাম, তোমরা যারা আর কি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খবরের কাগজ খুঁটিয়ে পড়ো, দেখবে এই জাল্লিকাট্টু যেদিন অনুষ্ঠিত হচ্ছিলো, প্রথম দিনই যতদূর সম্ভব একজন কিন্তু আহত হয়ে মারা গেছে, মানে একজন প্লেয়ার মারা গেছে, মানে ষাঁড়ের শিঙের আঘাতে। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? অমাত্য সেন, চেতন ভগত, অরুন্ধতী রায়, এনসি চৌধুরী মানে নীরজচন্দ্র চৌধুরীর সময় তোমাদের আমি বলেছিলাম, ওনার থেকেও কিন্তু প্রচুর মানে ওই বইয়ের নামটামগুলো আসে। মিসলেনিয়াসের যারা দেখোনি তারা মিসলেনিয়াসের স্ট্র্যাটেজিকের সেটগুলো দেখো, ওই মিসলেনিয়াসের স্ট্র্যাটেজিকের সেটগুলো থেকে কিন্তু সব পরীক্ষাতে কমন পাবে। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? অমাত্য সেনের লেখা, ঠিক আছে? মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা? অমাত্য সেনের লেখা। উনি কিন্তু 1998-এ মানে 1998 সালে কিন্তু উনি ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন, এবং 1999 সালে কিন্তু আমাদের ভারতবর্ষের যেটা হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, সেটা কিন্তু 1999 সালে কিন্তু উনি পেয়েছিলেন। 1998 সালে নোবেল পেয়েছিলেন, এবং 1999 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, মানে বন্ধন এক্সপ্রেস কোন দুটো জায়গার মধ্যে চলাচল করে? শিয়ালদা নিউ জলপাইগুড়ি, কলকাতা থেকে রায়গঞ্জ, কলকাতা থেকে খুলনা, হাওড়া থেকে নিউ দিল্লি। সঠিক উত্তর হবে কলকাতা থেকে খুলনা। যেমন মৈত্রী এক্সপ্রেস তোমরা জানো যে কলকাতা ও ঢাকার মধ্যে চলাচল করে, যতদূর আমি জানি। মৈত্রী এক্সপ্রেস কিন্তু কলকাতা ও ঢাকার মধ্যে চলাচল করে। যেমন সমঝোতা এক্সপ্রেস ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে চলাচল করে, এবার কোন দুটো স্পেসিফিক জায়গাটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বন্ধন এক্সপ্রেস কিন্তু কলকাতা ও খুলনা কিন্তু বাংলাদেশেরই একটা জেলা, তার ভেতরে যাতায়াত করে। আর মৈত্রী এক্সপ্রেস দিলে কলকাতা থেকে ঢাকা হবে ওটা। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতাকে? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ। সঠিক উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে? তোমরা জানো সৌরভ গাঙ্গুলিকে বলার কিছু নেই। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ইউআইডিএআই হলো, এটা তোমরা জানো যে আধার কার্ড রিলেটেড, তোমাদের আর এই সম্বন্ধে কিছু বলছি না, কিছু নোট দিয়েছি দেখে নাও। ইউআইডিআই এর ফুল ফর্ম হলো, মানে ওরা আর কি জানতে চেয়েছিল ইউআইডিআই এর পূর্ণ রূপটা। 4টে অপশান ছিল, অপশানগুলো দিইনি। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। ইউআইডিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। দেখবে আমাদের যে আধার কার্ড, ওখানে যে 12টা নম্বর আছে, মানে ওখানে এই 12 নম্বরের মানে ইউনিক আইডেন্টিফিকেশান একটা নম্বর থাকে। দেখবে আমাদের আধার কার্ডে কিন্তু 12টা নম্বর আছে, ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর আছে 12টা। দেখবে 12টা ডিজিট আছে। আশা করি তোমাদের সকলেরই আধার কার্ড হয়ে গেছে। আধার কার্ড এখন প্রায় সব জায়গাতেই ম্যান্ডেটরি করে দিয়েছে। তাহলে আর এই যে ইউআইডিআইয়ের বর্তমান সিইওকে মানে বর্তমান প্রধান বলতে পারো, ওটা তোমাদের আগে বলেছিলাম যেখানে যেরমভাবে থাকবে। তাহলে এর ইউআইডিআইয়ের বর্তমান যে সিইও তিনি হচ্ছেন ভুবনেশ কুমার, ঠিক আছে? আর ইউআইডিআইয়ের চেয়ারম্যানকে নীলকান্ত মিশ্রা। তাহলে এটা দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ভালো করে জেনে নিও। ইউআইডিআইয়ের ফুল ফর্ম কি? পূর্ণরূপ হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। এটা আধার কার্ডের সম্বন্ধে রিলেটেড তোমরা জানো। আর এর বর্তমান সিইও হচ্ছে ভুবনেশ কুমার, আর বর্তমান চেয়ারম্যান হচ্ছে নীলকান্ত মিশ্রা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি রচয়িতাকে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, এস রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। লেটার ফ্রম এ ফাদার টু ডটার, এটা কিন্তু জওহরলাল নেহরু লিখেছিলেন ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে, ওনার কন্যার উদ্দেশ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2022 সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ? মানে ওখানে কিন্তু এটা 2018-র এগেনস্টে ছিল, আমি আর কি ওটা ঘুরিয়ে 2022-এর এগেনস্টে করে দিয়েছি, কারণ 18-র এগেনস্টে আশা করি আসবে না। 18-র বিশ্বকাপটা কিন্তু রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, এবং 18-র বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে, তোমরা জানো। আর 2022 সালে যে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ হয়েছিল, সেটাতে কিন্তু আর্জেন্টিনা জিতেছে।
আর আজ এই সম্বন্ধে কিছু নোট দিয়ে নিয়ে আগেও দিয়েছি, আর একবার দিয়ে দিলাম। 2022 সালের যে কাতারে যে বিশ্বকাপটা হয়েছে, এটাও আসতে পারে যে 2022 সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাতারে অনুষ্ঠিত হয়েছে। কে জিতেছে? আর্জেন্টিনা। কাকে হারিয়ে? ফ্রান্সকে হারিয়ে। ওখানে যে গোল্ডেন বল মানে সেরা প্লেয়ার হয়েছিল কে? লায়োনেল মেসি, আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন উনি। আর গোল্ডেন বুট পেয়েছিলেন, মানে সবথেকে বেশি গোল। গোল্ডেন বুটটা কাকে দেওয়া হয়? যিনি কিন্তু এই টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করে। এটাও কিন্তু আসে পরীক্ষা, এগুলো কিন্তু আগে আমি পড়িয়েছি। মানে এগুলোও আছে যে গোল্ডেন বুট কাকে দেওয়া হয়। গোল্ডেন বুট দেওয়া হয়, ধরো যে ফিফা বিশ্বকাপটা হলো, সেই ফিফা বিশ্বকাপে কিন্তু সবথেকে বেশি গোল স্কোরারকে, মানে সবথেকে বেশি গোল করেছে যে, তাকে কিন্তু গোল্ডেন বুটটা দেওয়া হয়। আর গোল্ডেন বলটা দেওয়া হয় মানে পুরো টুর্নামেন্টের সেরা প্লেয়ার। সে কিন্তু গোল কম করতে পারে, কিন্তু সেরা প্লেয়ার কিন্তু গোল্ডেন বল পায় আর গোল্ডেন বুট পায় যে সর্বাধিক স্কোরার হয়। মেসি যতদূর সময় আমার মনে পড়ছে 7টা গোল করেছিল, আর কিলিয়ান এমবাপে কিন্তু 8টা গোল করেছিল। এবার এক্সট্রা টাইমে যে গোলটা করেছিল ওখানেই কিন্তু উনি বেরিয়ে গেছিলো। আর গোল্ডেন গ্লাভসে কিন্তু গোল্ডেন গ্লাভস মানে সেরা গোলরক্ষক, গোল্ডেন গ্লাভস কারা পায়? যে হচ্ছে বিশ্বকাপের সেরা আর কি সেরা গোলকিপার হয়, তিনি কিন্তু গোল্ডেন গ্লাভস পায়। এটা পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক ছিলেন, এবং টাইব্রেকারে কিন্তু ওনার অনবদ্য পারফরমেন্সের জন্যই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতেছিল। না হলে কিন্তু আর্জেন্টিনার এবারও বিশ্বকাপটা জেতা হতো না। দেখবে যে উনি কিন্তু টাইব্রেকারে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিলেন। তাহলে সেরা গোলকিপার কিন্তু গোল্ডেন গ্লাভস পায়। আর বেস্ট ইয়ং প্লেয়ার, ঠিক আছে, প্রতিবার যখন ফুটবল বিশ্বকাপ হয়, যে কোনো খেলারই বিশ্বকাপ হয়, দেখবে ওখানে একটা বেস্ট ইয়ং প্লেয়ার থাকে। তাহলে বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? এনজো ফার্নান্ডেস, যিনিও কিন্তু আর্জেন্টিনার বাসিন্দা। তাহলে 3জনই আর্জেন্টিনার বাসিন্দা, একজন কিন্তু ফ্রান্সের বাসিন্দা। তাহলে বেস্ট ইয়ং প্লেয়ার, এটা ভালো করে মনে রেখো, এনজো ফার্নান্ডেস। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? আইডিবিআই ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। ঠিক আছে, ভারতীয় স্টেট ব্যাংক কিন্তু আমাদের বর্তমানে কিন্তু ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক, যার পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে কিন্তু এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার বর্তমান প্রধান হচ্ছে সিএস শেট্টি। ঠিক আছে, মানে তোমরা দেখবে যে 1921 সালে মানে ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস, যতদূর সম্ভব আমার মনে পড়ছে ব্যাংক অফ বোম্বে হবে, আমার ঠিক ব্যাংক অফ মহারাষ্ট্র এই টাইপের ব্যাংক অফ বোম্বেই হবে, আমার ঠিক মনে পড়ছে না। ব্যাংক অফ মাদ্রাস, ব্যাংক অফ বেঙ্গল, আর একটা ব্যাংক হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওই নামটায়। 3টে ব্যাংক কিন্তু মার্চ করা হয়েছিল 1921 সালে। ওই 3টে ব্যাংকে মার্চ করে একটা ব্যাংকে পরিণত করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইকোনমিক্স পড়লে তোমরা ভালো করে জানতে পারবে এগুলো। তার নাম দেওয়া হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নামটা আফটার ইন্ডিপেন্ডেন্স 1955 সালে পরিবর্তন করে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যার বর্তমান প্রধান বা বর্তমান চেয়ারম্যানকে সিএস শেট্টি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টেট ব্যাংকের বর্তমান প্রধান হচ্ছে বা চেয়ারম্যান হচ্ছে সিএস শেট্টি। আর ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক যদি জানতে চাওয়া হয়, এটা হচ্ছে পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক ছিল। প্রাইভেট ব্যাংক যদি জানতে চাওয়া হয় বৃহত্তম, সেটা হচ্ছে এইচডিএফসি, যার ফুল ফর্ম কি? হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন, হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। আর এর বর্তমান প্রধান হচ্ছে অতনু চক্রবর্তী, ইনি কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান যতদূর জানি। এই এইচডিএফসির যে প্রেজেন্ট চেয়ারম্যান হচ্ছেন অতনু চক্রবর্তী, যতদূর আমি জানি উনি কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান। ঠিক আছে, ওনাকে একটা নির্দিষ্ট, আগেও উনি ছিলেন, আবার কিন্তু ওনাকে স্থলাভিষিক্ত করা হয়েছে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে। আর এটা যতদূর সম্ভব প্রতিষ্ঠা হয়েছে 1994 সাল নাগাদ এইচডিএফসির। এগুলোও কিন্তু আসে পরীক্ষাতে, আর এত প্রশ্ন সময় ছিল না বলে দিতে পারিনি। কুঞ্জরানী দেবী নামটি জড়িত নিম্নলিখিত কোন খেলার সাথে? বক্সিং, ভারোত্তোলন, তীরন্দাজি, সাঁতার। সঠিক উত্তর হচ্ছে ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। কুঞ্জরানী দেবী নামটি জড়িত হচ্ছে নিম্নলিখিত কোন খেলার সাথে? ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ের সাথে। ঠিক আছে, উনি কিন্তু মণিপুরের বাসিন্দা। চলো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ। সঠিক উত্তর হচ্ছে হুগলি। রাজা রামমোহন রায় কিন্তু বর্তমান যে হুগলি সেখানে জন্মগ্রহণ করেছিলেন, এবং স্পেসিফিক্যালি বললে রাধানগর গ্রামে, খানাকুল ব্লক ও আরামবাগ ডিভিশন কিছু একটা হবে। মানে 4টে নামই মনে রেখো। হ্যাঁ, ওরা কিন্তু যে কোনোভাবে দিতে পারে, এখন যা পরীক্ষার ট্রেন্ড, আর এগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গের পরীক্ষাতেই বেশি আসবে। তোমরা কিন্তু এই 4টে নামই মনে রেখো রাজা রামমোহন রায়ের বার্থ ডেট মানে বার্থ প্লেস সম্বন্ধে। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের বার্থ প্লেস সম্বন্ধে তোমরা 4টে নামই মনে রেখো। জেলা হিসাবে হুগলি, রাধানগরটা গ্রাম, খানাকুলটা যতদূর সম্ভব ব্লক ছিল, আরামবাগটা সাব ডিভিশন এই টাইপের কিছু ছিল। তোমরা কিন্তু 4টে নামই মনে রেখো, হুগলি, রাধানগর, খানাকুল, আরামবাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর রাজা রামমোহন রায় সম্বন্ধে কিন্তু প্রচুর নোট দেওয়া আছে, ষষ্ঠ ছাড়া আছে, প্রচুরবার পড়িয়েছি। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া সম্পাদক, আম্পায়ার, প্রশিক্ষক, ক্রীড়াবিদ।
আর রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর কিন্তু রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল, মানে ভারতীয় নবজাগরণের অগ্রদূত যাকে বলা হয়। আর সবই তো জানো তোমরা, আত্মীয় সভা, ব্রাহ্মসভা প্রচুরবার পড়িয়েছি, এই সম্বন্ধে নোটও দিয়েছি। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, মানে দ্রোণাচার্য পুরস্কার এই 4টে অপশান দেখছো কাদের দেওয়া হয়? ক্রীড়া সম্পাদক, আম্পায়ার, প্রশিক্ষক, ক্রীড়াবিদ। সঠিক উত্তর হচ্ছে প্রশিক্ষক বা কোচদের, মানে যারা কোচ হয় তাদের কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। 2024 সালে যারা যারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে, মানে লাস্ট যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা কারা কারা পেয়েছে অপশানগুলো দেখে নাও। সন্দীপ সাংওয়ান হকি থেকে, হকির কোচ ছিলেন। দীপালি দেশপান্ডে শুটিংয়ের কোচ ছিলেন। আর আর্মান্দো কোলাসো ফুটবল, ইনি কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন। আর্মান্দো কোলাকো কিন্তু ফুটবল ভারতেরও কোচিং করেছেন, এবং তখনকার দিনে আই লিগের যে ডেম্পো নামে একটা বৃহৎ খুব ফেমাস টিম ছিল, সেই টিমের কিন্তু উনি কিন্তু একজন বিখ্যাত কোচ ছিলেন। এখন তো আইএসএল এসে গেছে, আই লিগটা অনেক মানে দ্বিতীয় সারির লিগ হয়ে গেছে, তখন আই লিগই প্রথম সারির লিগ ছিল। আই লিগের খেলা ডেম্পোর কিন্তু উনি কোচ ছিলেন দীর্ঘদিন। উনি ফুটবলের সাথে জড়িত, ভারতবর্ষেরও কোচ হয়েছিলেন 2011 সালে। এস মুরলীধরন ব্যাডমিন্টনের, আর সুভাষ রানা প্যারাশুটিং, মানে প্যারা অলিম্পিক যারা বিশেষভাবে সক্ষম, যে আমাদের বিশেষভাবে সক্ষম যারা আমাদের খেলোয়াড় আছে তাদের মানে যে শুটিং হয়, ওনাদের কোচিং করেন হচ্ছেন সুভাষ রানা। এই 5 জনের নামটা জলেভাবে মনে করে রেখো, সুভাষ রানাটা বেশি ভালো করে মুখস্থ করে রেখো। উনি কিন্তু একজন বিশেষভাবে সক্ষম যারা আমাদের প্রতিযোগী তাদের কিন্তু কোচিং করান। 5টা নামই ভালো করে মনে রেখো। 2024 সালে এরা হচ্ছে প্রাপক। লন্ডন স্টক মার্কেটের যে স্টক মার্কেটের সূচক হিসেবে উল্লেখ করা হয় ব্রেন্ট, সেন্সেক্স, ফুটসি, নিফটি, মানে স্টক মার্কেটের যে সূচকগুলো আছে না, বিভিন্ন নাম আছে। সঠিক উত্তর হবে ফুটসি, এফটিএসি। যে ভারতবর্ষের সেন্সেক্স ও নিফটি, এটা ভারতবর্ষের সঙ্গে, ভারতবর্ষের যে শেয়ার মার্কেট, ভারতবর্ষের শেয়ার মার্কেটে কিন্তু এই নিফটি, সেন্সেক্স এই নামটা জড়িত। আর তোমার এই যে ব্রেন্ড দেখছো, ব্রেন্ডটা হচ্ছে ক্রুড অয়েলের সঙ্গে জড়িত, ঠিক আছে? শেয়ার মার্কেটে অনেক রকম প্রোডাক্ট বিক্রি হয়, সেখানে কিন্তু এই ক্রুড অয়েল, মানে ক্রুড অয়েলটাকে কিন্তু ওখানে ব্রেন্ড বলা হয়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর বীরভান ভাটিয়া, পণ্ডিত জওহরলাল নেহরু, সত্যেন্দ্রনাথ বোস। অপশানগুলো দেখে নিলে তার সঠিক উত্তর কী হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যে 4টে অপশান দেখছো, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। 1954 সাল থেকে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। আর প্রথমবার যারা যারা পদ্মবিভূষণ পেয়েছিলেন তারা কি, এইখানকার অপশান অনুযায়ী সঠিক হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, বিশিষ্ট বিজ্ঞানী, তোমরা জানো। আর কারা কারা পেয়েছিলেন? নন্দলাল বোস, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর, এক মিনিট বন্ধুরা, সফটওয়্যার ডিস্টার্ব করছে, জিগমে দর্জি ওয়াংচুক। এখানে সবাই কিন্তু ভারতেরই বাসিন্দা। এই যে লাস্টটা দেখছো জিগমে দর্জি ওয়াংচুক, ইনি কিন্তু একজন ভুটানের বাসিন্দা, যতদূর সম্ভব ভুটানের রাজ পরিবারের একজন সদস্য ছিলেন। জিগমে দর্জি ওয়াংচুক কিন্তু মানে ভুটানের একজন রাজাই বলতে পারো। আর প্রথম যারা যারা পেয়েছিলেন ভালো করে মুখস্থ করে নিও, সত্যেন্দ্রনাথ বোস, নন্দলাল বোস, জাকির হোসেন, বালাসাহেব গঙ্গাধর খের। বিভিন্নভাবে কিন্তু এই সাজিয়ে দিতে পারে, সত্যেন্দ্রনাথ বোস না দিয়ে এবারে কিন্তু অন্য আসতে পারে, ঠিক আছে? আর এই পদ্মবিভূষণ পুরস্কারটা কি? এটা হচ্ছে আমাদের দেশের সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে? মানে আমাদের প্রথম সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি? হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন, তারপরে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে হচ্ছে পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আর পদ্মভূষণ হচ্ছে কিন্তু থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আর পদ্মশ্রী হচ্ছে ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে? প্রথমে পদ্মশ্রী, তারপর হচ্ছে পদ্মভূষণ, তারপর পদ্মবিভূষণ, তারপর হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে? তো চলো এই সম্বন্ধে আরেকটু নোট দেখে নাও। এই বছর, এটা আমার লেখা হয়নি, ভুলে গেলাম, লাস্ট যে পদ্মবিভূষণ পুরস্কারটা দেওয়া হয়েছে 2024 সালেই দেওয়া হয়েছে। সেই 2024 সালে যারা যারা পদ্মভূষণ পেয়েছেন তাদের মধ্যে তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, মানে লাস্ট যারা আর কি পেয়েছে পদ্মভূষণ নয় কিন্তু পদ্মবিভূষণ, ঠিক আছে? পদ্মভূষণটা হচ্ছে আমাদের থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার, ঠিক আছে? আর পদ্মশ্রী হচ্ছে ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অনার, আর পদ্মবিভূষণ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অনার, আর ভারতরত্ন হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট সিভিলিয়ান অনার। 2024 সালে মানে লাস্ট যারা কে পেয়েছে, বৈজয়ন্তীমালা, উনি একজন যেন বিখ্যাত চিত্র অভিনেত্রী, যারা পুরনো সিনেমা দেখো আর যারা বর্তমান প্রজন্ম আশা করি দেখো। চিরঞ্জীবিও কিন্তু একজন দক্ষিণের অভিনেতা, ইনি কি প্যান ইন্ডিয়া ফিল্মের মূলত অভিনয় করেন, এবং দেখবে হিন্দিও কিছু সিনেমা করেছিলেন। চিরঞ্জীবী একজন অভিনেতা।
ভেঙ্কাইয়া নাইডু ইনি একজন রাজনীতিবিদ, যতদূর সম্ভব ইনি ভাইস প্রেসিডেন্ট হিসাবেও ভারতে অধিষ্ঠিত ছিলেন কোনো একটা সময়। আর এই পদ্মা সুব্রহ্মণ্যম হচ্ছে একজন নৃত্যশিল্পী। পদ্মা সুব্রহ্মণ্যম একজন নৃত্যশিল্পী। আর বিন্দেশ্বর পাঠক কিন্তু যতদূর মনে পড়ছে একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। বিন্দেশ্বর পাঠক মনে হচ্ছে একজন, যতদূর মনে পড়ছে আমার একজন সোশ্যাল ওয়ার্কার। তো চলো পরের প্রশ্ন, পাঁচটা নামই ভালো করে মনে করে রেখে দিও, আর প্রথম যারা যারা পেয়েছিল এটাও মনে করে রেখে দিও। আর এইখানে কিন্তু এটা দিনই আলাদা করে বুঝতেই পারছো, প্রথম পদ্মবিভূষণ কে পেয়েছে, সত্যেন্দ্রনাথ বোস, আর লিখে দিয়েছি 1954 সালে। যদি কখনো প্রশ্নে আসে যে পদ্মবিভূষণ পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল, পদ্মবিভূষণ পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। ভারতরত্নও কিন্তু 1954 সাল থেকেই শুরু হয় দেওয়া। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। আমাদের যে ন্যাশনাল পুলিশ ট্রেনিং একাডেমিটা আছে, এটা এরমভাবে আসতে পারে যে আমাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের? সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ, ঠিক আছে। একটা প্রশ্ন থেকে তোমরা দেখবে যে আরও কী কী উত্তর আসতে পারে। তাহলে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটা কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। মানে যারা আইপিএস হয়, ওনারা কিন্তু যখন ট্রেনিং পিরিয়ডে থাকেন তখন কিন্তু এখানে গিয়ে ওনাদের কিন্তু ট্রেনিং নিতে হয়, ঠিক আছে। আর সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু এটা নামাঙ্কিত আছে। চলো পরের প্রশ্ন, মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, লন টেনিস। সঠিক উত্তর হচ্ছে টেবিল টেনিস, ঠিক আছে। মৌমা দাস কিন্তু একজন বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার। চলো পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? মানে এখানকার অপশান অনুযায়ী এই যে 4টে অপশান দেখছো, এই 4টে অপশানের মধ্যে কোন মহিলা কিন্তু সর্বপ্রথম ভারতের অলিম্পিক গেমসে 2টি ইন্ডিভিজুয়াল মেডেল পেয়েছিলেন? পিটি উষা, মীরাবাই চানু, লাভলিনা বরগোহাই, পিভি সিন্ধু। সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু, যিনি একজন বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার। ওটা দিইনি, বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার। 2016 সালের যে রিও অলিম্পিক, যেটা ব্রাজিলে হয়েছিল, ওখানে কিন্তু উনি সিলভার পেয়েছিলেন। এবং 2020 সালের যেটা জাপানের টোকিও অলিম্পিক, মানে যেটা জাপানে হয়েছিল, যেটা 21 সালে হয়েছিল, করোনার জন্য এক বছর পিছিয়ে গেছিল, ওখানে কিন্তু উনি ব্রোঞ্জ পেয়েছিলেন। উনিই প্রথম মহিলা অ্যাথলেট ভারতবর্ষের যিনি পরপর 2টো অলিম্পিকে কিন্তু অ্যাওয়ার্ড মানে মেডেল পেয়েছিলেন, একটা রূপা, একটা ব্রোঞ্জ, একটা সিলভার, একটা ব্রোঞ্জ, ঠিক আছে। আর এখানে আরেকটু দেওয়া আছে তো, এই 2024 সালে যেটা লেটেস্ট অলিম্পিক হয়ে গেল, ওখানে কিন্তু মানু ভাকের, মানে হরিয়ানার বাসিন্দা উনি, মানু ভাকের কিন্তু দুটো একই অলিম্পিকে যদি কখনো প্রশ্নে আসে, মানে উনি একমাত্র মহিলা অ্যাথলেট যিনি একই অলিম্পিকে 2টো পদক পেয়েছেন। 10 মিটার এয়ার রাইফেল যে শুটিং, ওখানে ইন্ডিভিজুয়াল বিভাগে উনি ব্রোঞ্জ পেয়েছেন। এবং সর্বজিৎ সিংয়ের সঙ্গে যে মিক্সড এয়ার রাইফেল শুটিং হয়েছে, ওখানেও কিন্তু উনি ব্রোঞ্জ পেয়েছেন। আর একটা ওরা হালকা কিছুর জন্য মিস হয়ে গেছে, নাহলে হয়তো আর একটা পদক পেতেন। মানে উনি প্রথম, মানে নরমান প্রিচার্ড আর হচ্ছে এই মানু ভ্যাকের, এই দুজন প্রতিযোগী কিন্তু ভারতবর্ষের অ্যাথলেট যারা একই অলিম্পিকে 2টো পদক পেয়েছিলেন। নরমান পিচার যেন ভারতবর্ষের ছিলেন না, কিন্তু তোমার নরমান পিচার সম্বন্ধে বলেছি, চাইলে দেখে নিতে পারো। মানে ভারতের হয়েই কিন্তু উনি অংশগ্রহণ করেছিলেন। আর ওটা নাম ওটাও তোমাদের আমি পড়িয়েছি, দেখে নেবে। আর এইটা কিন্তু লেখা হয়নি, মানু ভাকের কিন্তু এবছর পরে এরম আসতে পারে যে কোন মহিলা মানে প্রতিযোগী কিন্তু একই অলিম্পিকে 2টি পদক পেয়েছেন, তখন হবে মানু ভাকের। 10 মিটার এয়ার পিস্তলে উনি ব্রোঞ্জ পেয়েছেন, এবং 10 মিটার মিক্স এয়ার পিস্তলে কিন্তু সর্বজিতের সিংয়ের সঙ্গে কিন্তু যৌথভাবে উনি ব্রোঞ্জ পেয়েছেন। নিম্নলিখিত, আর এর আগে কিন্তু মানে যদি বলা যায় যে একমাত্র ভারতীয় বংশোদ্ভূত যদি বলা যায়, উনিই কিন্তু মানু ভাকেরই প্রথম, সে পুরুষ মহিলা দুদিক থেকেই একই অলিম্পিকে 2টো পদক কিন্তু এর আগে কেউ পায়নি। প্রথম পেয়েছিল নরমান প্রিচার্ড, আর তারপরে হচ্ছে মানু ভাকের। নিম্নলিখিত কোন বন্দরে নিম্নলিখিত কোন বন্দর হবে, ঠিক আছে, ওটা ভুল লিখেছি। নিম্নলিখিত কোন বন্দর ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, মানে ট্যাক্স ফ্রি পোর্ট আর কি, ঠিক আছে। নিম্নলিখিত কোন বন্দর হচ্ছে ট্যাক্স ফ্রি পোর্ট ভারতের? কান্ডালা, মুম্বাই, কোচিন, হলদিয়া। আচ্ছা, এখানে দুটোই সঠিক উত্তর হবে। ওখানে জানি না কেন দিয়েছে 4টে। কান্ডালাও একটা ট্যাক্স ফ্রি পোর্ট, মানে শুল্কমুক্ত বন্দর। আর মুম্বাই, মহারাষ্ট্রে যেটা অবস্থিত, ওটাও কিন্তু একটা ট্যাক্স ফ্রি পোর্ট, ঠিক আছে। এখানে সঠিক উত্তর দুটো হবে, কান্ডালা ও মুম্বাই। এরম প্রশ্ন থাকলে তোমাদের যদি মুম্বাই কান্ডালার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করো, তোমাদের পুরো নম্বরটাই দেবে। আর এই সম্বন্ধে কান্ডালা সম্বন্ধে এটা বলে দিই, মানে কান্ডালা পোর্ট যেটা গুজরাটে অবস্থিত, ওটা কিন্তু ভারতের তথা এশিয়ার প্রথম ইপিজেড, মানে এক্সপোর্ট প্রসেসিং জোন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল?
1965 সালে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, দেখবে যে ভারতবর্ষ এরমও আসতে পারে, ভারতবর্ষের প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন কোনটি, 4টে বন্দর দিয়ে দিল, সঠিক উত্তরে নির্বাচন করতে হবে কান্ডালা, কিংবা এশিয়ার যদি সর্বপ্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন আসে তখনও সঠিক উত্তর কান্ডালা হবে, যেটা 1965 সালে স্থাপন করা হয়েছিল। আচ্ছা, ধূমকেতু কার ছদ্মনাম, এটা আমার ডাইরেক্ট চলে এসছে বন্ধুরা, তাড়াতাড়ি বলতে হবে নাহলে হ্যাং হয়ে যাবে। ধূমকেতু কিন্তু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, আর কাজী নজরুল ইসলামের আরেকটা বিখ্যাত ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, এছাড়াও অনেক ছদ্মনাম আছে। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত ছদ্মনাম হচ্ছে নীললোহিত, ঠিক আছে, এছাড়াও অনেক ছদ্মনাম আছে, কিন্তু এইগুলোই পরীক্ষায় বেশি আসে বলে দিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের নীললোহিত, কাজী নজরুল ইসলামের ধূমকেতু আর ব্যাঙাচিটাও আসে, আর অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে ইন্টারভিউতে এইগুলো খুবই জিজ্ঞেস করে, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে যেখানে অনিলা দেবী কার ছদ্মনাম জানতে চাওয়া হয়েছিল। তোমরা যখন যারা ইন্টারভিউ দিতে জন্য যখন প্রিপারেশন নেবে তোমরা কিন্তু এইগুলো খুবই ভালো করে মুখস্থ করবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন ওরা ধরে বেশিরভাগ পরীক্ষাতে। রাজ্য সরকারের কথা বলছি আমি। অনিলা দেবী কার ছদ্মনাম আমাকে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, কোন রাজ্য সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন, দেশনায়ক দিবস রূপে ঘোষণা করেছেন? ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বার্থ ডেট 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারিটাকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও কিন্তু পরীক্ষায় আসে, যখন হিস্ট্রি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরের প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি, টেবিল টেনিস, কুস্তি, কবাডি। ঠিক আছে, সঠিক উত্তর হবে তীরন্দাজি বা আর্চারির সঙ্গে কিন্তু যুক্ত। এবং ইনি কিন্তু কোথাকার বাসিন্দা? বিহারের বাসিন্দা। আর ইনি একটা সময় কিন্তু সারা পৃথিবীর মানে ফিমেল প্লেয়ারদের মধ্যে 1 নম্বর প্লেয়ার, মানে তীরন্দাজি প্লেয়ার ছিলেন, যদি অলিম্পিকে কিন্তু উনি পদক পাননি কোনো দিন। তাহলে দীপিকা কুমারী তীরন্দাজির সঙ্গে যুক্ত, উনি বিহারের বাসিন্দা। রোমান্সিং উইথ লাইফ কার জীবনীর নাম? রোমান্সিং উইথ লাইফ কার জীবনীর নাম? দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, রাজ কাপুর, দেব আনন্দ। সঠিক উত্তর হচ্ছে দেব আনন্দ। ঠিক আছে, রোমান্সিং উইথ লাইফ হচ্ছে দেব আনন্দের জীবনীর নাম। দেবানন্দ একজন বিখ্যাত মানে হিন্দি অভিনেতা, প্রখ্যাত অভিনেতা, যারা পুরোনো দিনের সিনেমা দেখো তারা আশা করি সকলেই জানো। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। কিছু 1 বছরের স্ট্র্যাটেজিকের কোশ্চেন আমার বাকি রইলো। তোমাদের অলরেডি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ও আজকে স্ট্র্যাটেজিকে আপলোড করে দিলাম WBSI এর। আর কালকের কি রবিবার আমি কিন্তু ওই WBSI এর সায়েন্সের, জেনারেল সায়েন্সের PYQ ক্লাসটা আনবো। জেনারেল সায়েন্সের ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন বাকি রইলো, 1 বছরের স্ট্র্যাটেজিকের কোশ্চেন বাকি রইলো, ওটা কিন্তু আমি জেনারেল সায়েন্সের কোশ্চেন শেষ হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত গুড ডে অ্যান্ড গুড বাই।